হাতে শেষ হচ্ছে ইলিশ ধরার ২২ দিনের নিষেধাজ্ঞা, জাল ফেলতে প্রস্তুত জেলেরা। মৌসুম শুরুর আগেই সাগরে পাহাড়ে ভ্রমণ পিপাসুদের ভিড়। এবং মেহেরপুরের ২ সীমান্তে ৬০ বাংলাদেশিকে হস্তান্তর বিএসএফের। এটিএন নিউজ দেখছেন। সারা দেশের সর্বশেষ খবরাখবর নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন দেশের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মারিয়া শিমু। শুনছিলেন নাসির সিনটেক্স অ্যালুমিনিয়ামের সৌজন্যে প্রধান শিরোনামগুলো। বিস্তারিত জানাবো। ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে আজ মধ্যরাতে রাত ১২টার পরপরই আবারও মাছ ধরতে নদীতে জাল ফেলবেন জেলেরা। দীর্ঘ বিরতির পর নতুন আশায় নৌকা জাল ঠিকঠাক করতে ব্যস্ত সময় পার করছেন জেলেরা। নিষেধাজ্ঞার সময় কোনো আয় না থাকায় অনেক জেলে ঋণের বোঝা নিয়ে আবার নদীতে নামছেন। মা ইলিশের প্রজনন বৃদ্ধির লক্ষ্যেই গত ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত নদীতে সব ধরনের ইলিশ শিকার, পরিবহন ও বিক্রয়ে নিষিদ্ধ করে মৎস্য বিভাগ। এ সময় নদী জুড়ে অভিযান চালিয়ে অসাধু জেলেদের আটক করে বিভিন্ন মেয়াদে সাজাও দিয়েছে জেলা প্রশাসন ও কোস্টগার্ড। এরই মাঝে নৌকা ও জাল মেরামত করার কাজটি সেরে নিয়েছেন জেলেরা। নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় জেলেপল্লী ও ইলিশ ঘাটে দেখা দিয়েছে উৎসবের আমেজ। পর্যটন মৌসুম শুরুর আগে থেকেই বেড়েছে কক্সবাজার সমুদ্র সৈকতে ভ্রমণ পিপাসুদের পদচারণা। সমুদ্র স্নান সহ নানা আনন্দ আয়োজনে মেতে আছেন পর্যটকেরা। সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি অর্পণ বড়ুয়া। পর্যটন মৌসুম শুরুর আগেই বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে বেড়েছে পর্যটকদের ভিড়। এই মুহূর্তে আমি রয়েছি সৈকতের সুগন্ধা পয়েন্টে। এখানে দেখতে পাচ্ছি দেশের নানান প্রান্ত থেকে আগত পর্যটকদের একটি বিশাল অংশ, বিপুল পরিমাণ পর্যটক সমুদ্র স্নানে নিমগ্ন হয়েছেন। কেউ এসেছেন পরিবার পরিজনকে সাথে নিয়ে, আবার কেউ কেউ এসেছেন এখানে প্রিয়জনকে সাথে নিয়ে সমুদ্র ভ্রমণে। সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট, সিন পয়েন্ট, সিগাল পয়েন্ট, কলাতলি পয়েন্ট সহ সবকটি পয়েন্টে কিন্তু এই মুহূর্তে আমরা পর্যটকদের ভিড় দেখতে পাচ্ছি। যেহেতু আগামী নভেম্বর, ডিসেম্বর এবং জানুয়ারি, ফেব্রুয়ারি এই 4 মাস হচ্ছে পর্যটন মৌসুম। এই মুহূর্তে একটু আমি কথা বলতে চাই যে একজন পর্যটকের সাথে। আপনারা এসেছেন কবে এবং কেমন লাগছে এখানে? আসছি তো গত বুধবার, ভালোই মোটামুটি। তবে প্লাস্টিকের যে দুর্ব্যবহার হচ্ছে মনে হয় খুব একটা ভালো যাবে না। আগামী সময়টা মনে হয় খুব একটা ভালো যাবে না। কোনো পরামর্শ আছে কিনা সৈকত নিয়ে? পরামর্শ এটাই যে বর্জ্য অপসারণের যে ব্যাপারটা আর যে প্লাস্টিকের ব্যবহারটা, এবং যে হকার আছে, হকার এবং আপনার কি বলে যে। ধন্যবাদ। তিনি আসলে যেটা বলতে চাচ্ছিলেন, সমুদ্র সৈকতের বিভিন্ন জায়গায় আসলে যত্রতত্রভাবে এখানে ময়লা আবর্জনা ফেলা হচ্ছে এবং সিঙ্গেল ইউজ প্লাস্টিক ফেলা হচ্ছে। এই প্লাস্টিকগুলো কোনো না কোনো সময় কিন্তু ঢেউয়ের সাথে সমুদ্রে চলে যাচ্ছে, যার কারণে আসলে সমুদ্রের যে জীববৈচিত্র্যের ক্ষতির মুখোমুখি হচ্ছে, সেটি আসলে পর্যটকরা এই বিষয়টি নিয়ে আসলে উদ্বেগ প্রকাশ করেছেন। কক্সবাজার হোটেল মোটেল মালিক সমিতি বলেছেন যে যেহেতু আগামী মাস থেকেই পর্যটন মৌসুম শুরু হচ্ছে, এই পর্যটন মৌসুমকে সামনে রেখে দেশের নানান জায়গা থেকে পর্যটকরা আসবেন এবং সেই কারণেই কক্সবাজার সমুদ্র সৈকতকে ঘিরে পরিচ্ছন্নতা অভিযান বা মানুষের মাঝে সচেতনতা তৈরি করা বা জেলা প্রশাসনকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, সেটাই আসলে পর্যটন সংশ্লিষ্টরা সেই বিষয়টি নিয়ে আসলে গুরুত্ব দেওয়ার জন্য তারা আসলে মত দিচ্ছেন। কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা থেকে এটুকুই ছিল এখানকার সবশেষ। রাঙামাটির প্রাকৃতিক সৌন্দর্য ও বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতির কারণে সারা বছরই পর্যটকদের ভিড় লেগে থাকে। এখনো প্রচুর পর্যটক ঘুরে দেখছেন পার্বত্য জেলাটির পর্যটন স্পটগুলো। আরও জানাতে রাঙামাটি ঝুলন্ত সেতু থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি ইমতিয়াজ কামাল ইমন। ইমন, আমরা জেনেছি যে খুব সম্প্রতি এই যে ঝুলন্ত সেতু সেটি সেটি থেকে পানি নিচে নেমে গেছে এবং সেই সাথে যে একটা ফি রয়েছে সেটিও বাড়ানো হয়েছে। কি বলছেন সেখানকার পর্যটকরা? কিন্তু এই কাপ্তাই লেকের পানি কমে যাওয়ায় এখানকার যে সিম্বল অফ রাঙামাটি কিন্তু পর্যটনের ঝুলন্ত সেতু রয়েছে সেটি দৃশ্যমান হয়েছে। এরপর থেকেই কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই ঝুলন্ত সেতু দেখতে কিন্তু এখানে ভিড় জমাচ্ছে পর্যটকরা। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাঙামাটির যে পর্যটনের ঝুলন্ত সেতু রয়েছে সেই ঝুলন্ত সেতু এলাকায়। এখানে আপনি যদি দেখাতে চাই, এখানে কিন্তু গত 2 দিন
থেকেই কিন্তু বিপুল পরিমাণে পর্যটক এই ঝুলন্ত সেতুতে ভ্রমণ করছে। এছাড়াও এখানকার যে সকল অন্যান্য পর্যটক কেন্দ্রগুলো রয়েছে, যেমন সুবলং, আরণ্যক, পলল পার্ক সহ আসামবস্তি কাপ্তাই যে সড়ক রয়েছে, সেখানেও কিন্তু বিপুল পরিমাণে পর্যটকরা ভিড় জমাচ্ছে। তারা এখানে এসে যে এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য আছে সেটি উপভোগ করছে। একই সাথে এখানকার লেক এবং পাহাড়ের যে মিতালি রয়েছে সেটিও তারা উপভোগ করছে। আমি এখানে যে সকল হোটেল মালিক ব্যবসায়ী রয়েছে তাদের কথা বলেছিলাম, তারা যেটি বলছে যে বিগত 3 মাস ধরে কিন্তু এই যে ঝুলন্ত সেতুটি রয়েছিল, সেই ঝুলন্ত সেতুটি পানির নিচে তলিয়ে থাকার ফলে কিন্তু এখানে পর্যটকদের একটি যে পর্যটকরা আসার কথা ছিল সেটি অনেকটাই কম এসেছে। কিন্তু এখন যেহেতু পর্যটকের যে ঝুলন্ত সেতু রয়েছে সেটি যেহেতু এখন দৃশ্যমান হয়েছে, তারা আশা করছে যে বিগত সময়ে যে পর্যটকরা যারা আসেনি তারা এই মুহূর্তে এইখানে ভ্রমণ করবেন, আর তারা আশা করছে এতে করে তাদের যে বিগত দিনে ক্ষতি হয়েছে তারা পুষিয়ে আনতে পারবেন। একই সাথে এখানকার যে ট্যুরিস্টদের জন্য নিরাপত্তার সাথে ট্যুরিস্ট পুলিশও এখানে মোতায়েন রয়েছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ ইমন আপনাকে। দর্শক, রাঙামাটির ঝুলন্ত সেতু থেকে আমাদের সেখানকার যে পর্যটন কেন্দ্র রয়েছে তার বিস্তারিত জানাচ্ছিলেন প্রতিনিধি ইমতিয়াজ কামাল ইমন। মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর ও কাথুলি সীমান্ত দিয়ে 60 জন নারী পুরুষকে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সকাল 10টার দিকে কাজীপুর সীমান্তের আন্তর্জাতিক পিলার 147-এর কাছে শহীদ সরণি দিয়ে 30 জনকে 47 বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। তাদের মধ্যে 6 জন তৃতীয় লিঙ্গের মানুষ রয়েছেন। গান্দিনা বিএসএফ কোম্পানি কমান্ডার এবিসন ফ্রাঙ্কো তাদের বিজিবির কাজীপুর কোম্পানি কমান্ডার সুবেদার শাহাবুদ্দিনের কাছে হস্তান্তর করেন। এরপর দুপুরের দিকে কাথুলি সীমান্তের আন্তর্জাতিক সীমান্ত দিয়ে 30 জনকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। তাদের গ্রহণ করেছেন কাথুলি কোম্পানি কমান্ডার সুবেদার মিজানুর। ভারতের মুম্বাই, দিল্লি, আসাম রাজ্যে শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করতেন তারা। পরে পুলিশ তাদের আটক করে বিএসএফ এর কাছে হস্তান্তর করে। তারা ভারতের মুম্বাই, দিল্লি, আসাম রাজ্যে শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করতেন বলে জানা গেছে। তারা গাংনী থানা হেফাজতে রয়েছেন এই মুহূর্তে। সংবাদের এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতির পর আরও যা থাকছে। শব্দহীন ভাষায় শিক্ষার আলো জ্বেলে চলেছেন দিনাজপুরের শিক্ষক রাবেয়া খাতুন। এবং ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে নিহত 1। বিরতির পর আবারও আমন্ত্রণ, দেখছেন দেশের খবর। শব্দহীন দুনিয়ায়ও কেউ কেউ ভালোবাসা দিয়ে গড়ে তোলেন নতুন এক ভাষা, মায়ার ভাষা। দিনাজপুরের গুঞ্জাবাড়ি এলাকার বধির ইনস্টিটিউটে তেমনই এক শিক্ষক, যিনি 35 বছর ধরে বিনা বেতনে শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছেন বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে। নিবেদিত প্রাণ সেই শিক্ষক রাবেয়া খাতুনের মমতার গল্প তুলে ধরেছেন ভুবন সেন। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার শিক্ষকের টেবিল ঘিরে জনাদশেক ক্ষুদে শিক্ষার্থী। কেউ লিখছে, কেউ ইশারায় কথা বলছে। তাদের মাঝে হাসি মুখে শিক্ষক রাবেয়া খাতুন। ভালোবাসার ভাষায় চলছে পাঠদান। দিনাজপুর শহরের গুঞ্জাবাড়ি এলাকায় দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষক ও হোস্টেল সুপার হিসেবে 35 বছর ধরে দায়িত্ব পালন করছেন রাবেয়া খাতুন। ভোর থেকে বধির শিশুদের পড়াশোনা, খাওয়া, গোসল, খেলাধুলা, ঘুম সবকিছুই তার দায়িত্বে। অথচ তার কোনো সরকারি বেতন নেই। স্থানীয় অনুদান থেকে মাসে মাত্র 600 টাকা ভাতা পান। তবুও তার অভিযোগ নেই কোনো। বেতন নেই, এইভাবেই চলতেছি। 24 জনকার ক্যাপিটেশন গ্রান্ট পাই, ওটা বাচ্চাদের খাওয়া দাওয়া, বাচ্চাদের এভাবেই চলে। স্বামী মারা গেছেন 2018 সালে। 3 পুত্রের জননী রাবেয়া খাতুন। তাদের মধ্যে 2 জন বাক প্রতিবন্ধী। নিজের সন্তানের মতো মায়ের মমতায় তিনি আগলে রাখেন এই শিশুদের। 1989 সালে বদিউর আলম নামে এক অভিভাবক মাত্র 5 জন শিক্ষার্থী নিয়ে শুরু করেন এই ইনস্টিটিউট। শিক্ষার্থী বেড়ে আজ 100-রও বেশি। 1992 সালে হাল ধরেন গণমাধ্যম কর্মী আজহারুল আজাদ।
পরে প্রতিষ্ঠানের সভাপতি হন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মা তৈয়বা মজুমদার। 2005 সালে সমাজ কল্যাণ মন্ত্রণালয় প্রতিষ্ঠানটি অধিগ্রহণ করে। উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। রাবেয়া আপা যে একটু বাচ্চাদেরকে কেয়ার নেয়, পড়ালেখা করায়, এই জন্য আসি। আমি এই যে দূর দূরান্ত থেকে বাচ্চা নিয়ে আসি, নিয়ে আসার পর আমার কোনো বেতন ভাতা কোনো কিছুই নাই। প্রতিবন্ধিতা সম্পর্কিত সমন্বিত বিশেষ শিক্ষা নীতিমালা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আওতায়, সেখান থেকে যদি আমাদের বেতন ভাতাগুলো হয় তাহলে আমরা প্রতিষ্ঠানটা আরো ভালো মতো চালাতে পারবো। সরকারি অনুদান ও বেতন কাঠামো না থাকায় থেমে আছে অনেক কার্যক্রম। রাবেয়া খাতুনের মতো আজও শিক্ষকদেরকেও 30-35 বছর ধরে বিনা বেতনে বধির শিশুদের শিক্ষাদান করে যাচ্ছেন কেবল ভালোবাসা থেকে। তুনাজিনা তনু, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। সংবাদের পর্যায়ে আবারও সময় হলো বিরতির, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম, দেখছেন দেশের খবর। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে মোহাম্মদ নাসির উদ্দিন নামে বৃদ্ধ নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 20 জন। সকালে সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের বিরামপুর গ্রামের দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নাসির উদ্দিন নিহত ও দুই পক্ষের অন্তত 20 জন আহত হয়েছেন। পুলিশ জানায়, আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে গ্রামের সাবেক চেয়ারম্যান হারুন মিয়ার সাথে একই গ্রামের সাচ্চু গ্রুপের বিরোধ চলে আসছিল। তারই জের ধরে আজ সকালে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় 2 ঘন্টা ধরে চলা সংঘর্ষে সাচ্চু গ্রুপের নাসির উদ্দিনের মৃত্যু হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মেহেরপুরের গাংনী উপজেলায় অ্যানথ্রাক্স রোগের সংক্রমণ প্রতিরোধে শুরু হয়েছে টিকাদান কর্মসূচি। ATN নিউজে সংবাদ প্রকাশের পর প্রায় 80,000 গবাদি পশুকে ভ্যাকসিন দেওয়ার উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন ও প্রাণী সম্পদ অধিদপ্তর। কয়েক মাস ধরে মেহেরপুরের গাংনী উপজেলায় মারাত্মক আকারে ছড়িয়ে পড়েছে অ্যানথ্রাক্স বা তর্কা রোগ। শত শত গরু, ছাগল, ভেড়া ও মহিষ আক্রান্ত। মারাও গিয়েছে বেশ কিছু গবাদি পশু। গৃহপালিত পশু থেকে রোগটি মানবদেহেও ছড়িয়ে পড়েছে আশঙ্কাজনকভাবে। ATN নিউজ সহ দেশের কয়েকটি গণমাধ্যমে প্রতিবেদন প্রচারের পর বিষয়টির উপর নজর দেয় প্রশাসন। উপজেলা প্রশাসন ও প্রাণী সম্পদ অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলায় প্রায় 80,000 গবাদি পশুকে ভ্যাকসিন দেওয়ার লক্ষ্যে কাজ শুরু করেছে। এই কর্মসূচিতে 13,150 ডোজ ভ্যাকসিন সরবরাহ করেছে সরকার। সদস্য রেখেছে, এজন্য আমাদের আনুমানিক 30 জন বা তারও বেশি সদস্য আছে যারা মাঠকর্মী হিসেবে আমাদের পুরো গাংনীতে ভ্যাকসিনেশন করছে। এই প্রকল্প থেকে 13,150 ডোজ আমাদের হচ্ছে এই অ্যানথ্রাক্সের দেওয়া হয়েছে, ভ্যাকসিনেশন দেওয়া হচ্ছে। শেষ করব দেশের খবর, তবে তার আগে নাসির সিনটেক্স অ্যালুমিনিয়ামের সৌজন্যের শিরোনামগুলো আরও একবার। মধ্যরাতে শেষ হচ্ছে ইলিশ ধরার 22 দিনের নিষেধাজ্ঞা, জাল ফেলতে প্রস্তুত জেলেরা। মৌসুম শুরুর আগেই সাগরে পাহাড়ে ভ্রমণ পিপাসুদের ভিড়। মেহেরপুরের 2 সীমান্তে 60 বাংলাদেশিকে হস্তান্তর BSF এর। এবং শব্দহীন ভাষায় শিক্ষার আলো জ্বেলে চলেছেন দিনাজপুরের শিক্ষক রাবেয়া খাতুন। ব্রাহ্মণবাড়িয়া আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে নিহত 1। এই ছিল দেশের খবরের সর্বশেষ। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ATN নিউজ। ধন্যবাদ সবাইকে।